সিলেট ও গাইবান্ধায় বানের পানি কমছে, টাঙ্গাইলে পরিস্থিতির অবনতি, পানিবাহিত রোগের প্রকোপ। জনবল সংকটে পুরোদমে চালু হয়নি বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতাল, অব্যবহৃত কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। এবং অফশোর ব্যাংকিংয়ে বড় সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা, রিজার্ভ সংকট মোকাবেলায় রাখতে পারে ভূমিকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে থাকছে ইস্টার জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সিলেট ও গাইবান্ধায় ধীরে ধীরে বন্যার পানি নামছে, তবে চরাঞ্চলে ঘরবাড়িতে এখনো পানি থাকায় বানভাসীরা বাড়ি ফিরতে পারেনি। চর্মরোগ সহ পানিবাহিত নানান রোগের প্রাদুর্ভাব শুরু হয়েছে। টাঙ্গাইলে সব নদীর পানি আবারও বেড়েছে, এতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটে বন্যার পানি ধীরে নামছে, তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কানাইঘাট, অমলশীদ ও ফেঞ্চুগঞ্জে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে ওসমানীনগর, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানায়, সিলেটের 120টি আশ্রয় কেন্দ্রে এখনও প্রায় 8,500 মানুষ বসবাস করছে। পানিবন্দী 5 লাখ। ভাটির জনপদ সুনামগঞ্জে পানি বৃদ্ধি পাওয়ায় সিলেটের পানি অপসারণ কম হচ্ছে। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট সহ গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে চরাঞ্চলের বাড়িঘরে এখনও কোথাও হাঁটু ও কোমর পানি, ফলে অনেকেই বাড়ি ফিরে যেতে পারছেন না। দেখা দিয়েছে চর্মরোগ সহ পানিবাহিত বিভিন্ন রোগ। পায়ে ঘা হয়েছে, হাতে ঘা হয়েছে, শরীরের খাওয়া নাই, দাওয়া নাই, আন্দাজ জায়গা নাই, চুলে নাই। বাড়িতে পানি হচ্ছে, এখন হাতে পায়ে ঘা হচ্ছে, হাতে পায়ে জ্বালা জমতে ঘুমিয়ে পাই না। ঘা হয়ে গেছে, কেরাসিনের তেল ঢালি দিয়ে, হলদি দিয়ে আমরা পাওয়ার দিয়ে আছি। এর মধ্যে কোনো ডাক্তার বা মেম্বার চেয়ারম্যান এখানে আসে ভুলকু দিল না। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে টাঙ্গাইলের সব নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গোপালপুর, ভুয়াপুর, কালিহাতী সদর, নাগরপুর, দেলদুয়ার ও বাসাইল উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের বাড়িঘর, রাস্তাঘাট, হাটবাজার, ফসলি জমি তলিয়ে গেছে। জেলার 6টি উপজেলায় এখনও 68,000 মানুষ পানিবন্দী। বন্যার কারণে এই জেলায় 72টি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। জনবল সংকটে পুরোদমে চালু হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিব সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম। খালি পড়ে আছে এখানকার বহু বেড, অব্যবহৃত পড়ে আছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, দ্রুত এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ফারুক হোসেন তানভীর এবং আলী আহমেদ রনির রুবেলের ক্যামেরায় দীপু শিকদারের বিশেষ প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে রাজধানীর শাহবাগে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সুপার স্পেশালিস্ট হাসপাতাল। 750 বেডের দেশের প্রথম অত্যাধুনিক এই হাসপাতাল, যার মধ্যে আইসিইউ বেড আছে 100টি। সব মিলিয়ে একই ছাদের নিচে রয়েছে নানান সুযোগ সুবিধা। ভর্তি থাকা হাতে গোনা রোগী পাচ্ছেন সেবা। আমি কিডনি ট্রান্সপ্লান্ট করাবো, তো এখানে পরীক্ষা নিরীক্ষা চলতেছে। এখানকার মান অনেক ভালো, সেবার মানও ভালো, চিকিৎসা অনেক ভালো। পুরো হাসপাতাল জীবাণুমুক্ত রাখতে আছে বিশেষ ব্যবস্থা। এদের মূল পারপাসটা হচ্ছে সার্জনরা যে আইটেমের মাধ্যমে, যে ইকুইপমেন্টগুলোর মাধ্যমে সার্জারি করে, এই জিনিসগুলোকে ডিসইনফেক্টেড করা। তবে বিশেষায়িত এই হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে বিএসএমএমইউর সাবেক ভিসি ডাক্তার শরফুদ্দিনের সময় অনিয়মের অভিযোগ ওঠে বিভিন্ন গণমাধ্যমে। শেষ সময়ে নিয়োগ নিয়েও প্রশ্ন ওঠে।
এখন বিশেষায়িত এই হাসপাতালের অধিকাংশ বেডই ফাঁকা। বিভিন্ন ইউনিটের মূল্যবান যন্ত্রপাতি পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। অনেক যন্ত্রের প্যাকেটই খোলা হয়নি, রয়েছে লোকবল সংকট। আমরা যদি স্টার্ট করতে পারি, আমাদের যদি দরকার হয় তাহলে আমরা ম্যান পাওয়ার বাড়াইতে হবে। সেক্ষেত্রে আমাদের ইনস্টিটিউট হেল্প করতে হবে। আমাদের যদি কিছু ডেডিকেটেড লোক দেওয়া হয়, উল্টাপাল্টা ভাবে না, কথা বলছেন না, জিনিসটা যে প্রশিক্ষিত এবং মানে কাজ করবে যারা, তাদেরকে দিতে হবে। এই অচল অবস্থা কাটিয়ে যত দ্রুত সম্ভব হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে, জানালেন উপাচার্য। আমি ব্যাকআপ দিচ্ছি এবং আমার সমস্ত প্রভিসি এবং রেজিস্ট্রার তারা সবাই আন্তরিক। আপনারা 2-3 মাসে দেখবেন যে এটার কাজ অনেক বেশি হচ্ছে, কিন্তু আমার ওন স্টাফ আনতে, ওই সিস্টেম আনতে, ফরেনারকে 2-1জনকে নিয়ে আসা, আমার বড় বড় কনসালটেন্ট দেশে যারা আছে তাদেরকে নিয়ে আসতে গেলে হয়তো আমার একটু সময় লাগতে পারে। এটা 3 মাস হতে পারে, 6 মাসও হতে পারে। হ্যাঁ, 2022 সালে 14 সেপ্টেম্বর বিশ্বমানের এই হাসপাতালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার তো মনে হয় ওষুধের থেকেও একজন ডাক্তারের এক মুখের কথা আশ্বস্ত হলে তার অর্ধেক রোগটাই ভালো হয়ে যায়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে ভবিষ্যতে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আসবে বলে আশা শীর্ষস্থানীয় ব্যাংকার ও অর্থনীতিবিদদের। ডলার ও রিজার্ভ সংকট মোকাবেলায় এটি যথেষ্ট কাজে দেবে বলে প্রত্যাশা তাদের। তবে তারা জানান, এখন পর্যন্ত এই কার্যক্রমে সাড়া খুব বেশি নয়। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশে 1985 সালে অফশোর ব্যাংকিংয়ের কার্যক্রম শুরু হয়। প্রথমে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবং পরে 2019 সালে অফশোর ব্যাংকিং নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। আর গত 28 ফেব্রুয়ারি অফশোর ব্যাংকিং আইন 2024-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এখনো পর্যন্ত 43টা ব্যাংককে অফশোর ব্যাংকিংয়ের লাইসেন্স দেয়া হয়েছে। আইন অনুযায়ী লাইসেন্স পাওয়া ব্যাংকগুলো অনিবাসী বাংলাদেশি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে বৈদেশিক মুদ্রায় আমানত সংগ্রহ ও ঋণ দিতে পারবে। আর এ লেনদেনে যে সুদ আসবে তার উপর কোনো কর আরোপ হবে না। এখনো পর্যন্ত কত ডলার এভাবে দেশে এসেছে তার তথ্য জানাতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। তবে ব্যাংকাররা আশা করছেন বছর শেষে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আসবে। আমার ব্যাংক এখনো হয়তো অফশোর ব্যাংকিং এ অত বড় আকারে করতে পারেনি, তবে আমাদের যে পরিকল্পনা আছে তাতে আগামী 6 মাসে আমরা একটা খুব ভালো চিত্র দেখতে পাব। অর্থনীতিবিদরা বলছেন, মাত্র শুরু হওয়ায় এখনো হয়তো খুব বেশি সাড়া পড়েনি। তবে রিজার্ভ সংকট মোকাবেলা, এলসি খোলার সমস্যার সমাধান সহ বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে অফশোর ব্যাংকিং ভালো একটি মাধ্যম হবে। যে আমানত সংগ্রহ এবং ঋণ বিতরণ, এর মধ্যে কিন্তু মানে ফরেন কারেন্সিতে, সেই ফরেন কারেন্সিতে আমাদের হিসাবটা রিজার্ভে যায়, সেদিক থেকে হওয়ার কথা এবং হচ্ছে। কিন্তু কিছুটা হলে যে সরকার যে রাইট টাইমে এই ডিসিশনটা নিয়েছে, এটা এই কার্যক্রমটা ছিল না আগে, কিন্তু এটাকে যুক্ত করা হচ্ছে 24 সালেই। মার্কিন ডলার, পাউন্ড, ইউরো, জাপানি ইয়েন এবং চীনা ইউয়ানে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে অফশোর ব্যাংকিংয়ের অনুমোদন পাওয়া বাংলাদেশি ব্যাংকগুলো। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। প্রতিষ্ঠার 9 বছরেও স্থায়ী ক্যাম্পাস পায়নি হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ। সদর আধুনিক হাসপাতালের নতুন ভবনের 2টি ফ্লোরে কোনো রকমে চলছে পাঠদান। ছোট কয়েকটি কক্ষে চলে প্রশাসনিক কার্যক্রম। নিরাপদ আবাসন ব্যবস্থা নেই শিক্ষক শিক্ষার্থীদের। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ ইখলাসুর রহমান খোকনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির 1 বছরের মধ্যেই 2015 সালে অনুমোদন পায় মেডিকেল কলেজটি। 2017-18 শিক্ষাবর্ষে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে 250 শয্যার আধুনিক হাসপাতালের 2য় ও 3য় তলায় একাডেমিক কার্যক্রম শুরু হয়। 51 জন শিক্ষার্থী নিয়ে মেডিকেল কলেজটির যাত্রা শুরু। বর্তমানে শিক্ষার্থী 300-রও বেশি। এরই মধ্যে প্রথম ব্যাচের 33 শিক্ষার্থী শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে কাজ করছেন। অথচ স্থায়ী ক্যাম্পাস পায়নি মেডিকেল কলেজটি। পড়াশোনার জন্য আমাদের পর্যাপ্ত ক্লাসরুম আমাদের মেডিকেলে নাই, স্থায়ী ক্যাম্পাস নাই। মেডিকেল স্টুডেন্টদের কিন্তু প্রচুর পরিমাণ প্রেশারে থাকতে হয় এবং ওদের আইটেম কার্ড, টার্ম, বিভিন্ন পরীক্ষা থাকতে হয়। আমরা এখন পর্যন্ত কোনো স্থায়ী ক্যাম্পাসে কোথায় হবে বা কোথায় হচ্ছে সেগুলো সম্পর্কে কিছুই জানি না। শ্রেণীকক্ষের সংকটে 1 বর্ষের পাঠদান চলার সময় অপেক্ষায় থাকে অন্য বর্ষের শিক্ষার্থীরা। ভবনের অভাবে ব্যবহারিক কাজ করারও সুযোগ নেই। আছে
আবাসন সংকট। সার্জারি, মেডিসিন এবং ক্লিনিক্যাল সাইডে সবসময় রোগী ভর্তি থাকবে, তাদের সার্বক্ষণিক মনিটর এবং স্পেশাল মনিটরের প্রয়োজন পড়তে পারে। স্থান সংকুলান হয় না, স্টুডেন্টদের বসার ঠিকমতো জায়গা নাই, অ্যাকোমোডেশন করা যাচ্ছে না ঠিকমতো। 250 শয্যার আধুনিক হাসপাতালেও আছে জায়গার সংকট। তারপরও মেডিকেল কলেজের কার্যক্রম পরিচালনায় 2টি ফ্লোর দিয়ে সহায়তা করেছে তারা। এ অবস্থায় শ্রেণী কার্যক্রম চালাতে একটি ভবন পাওয়ার চেষ্টা চলছে বলে জানান অধ্যক্ষ। যত তাড়াতাড়ি আমাদের স্থায়ী জায়গাটা তাড়াতাড়ি করা যায় সেটার জন্য আমি মন্ত্রণালয়ে বলছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করছি। হাসপাতালের অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে আমরা মোটামুটি যেটুকু পারছি আমরা আমাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। সংকট কাটিয়ে অবিলম্বে মেডিকেল কলেজ স্থায়ী ক্যাম্পাস পাবে বলে আশা শিক্ষক শিক্ষার্থীদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। একসময় স্রোত না থাকা বিভিন্ন বর্জ্য ফেলাসহ নানা কারণে স্বাভাবিক গতি হারায় ভৈরব নদ। নেতিবাচক প্রভাব পড়ে জেলেদের জীবন জীবিকায়। ফের পলি ও কচুরিপানা সহ আবর্জনা অপসারণে প্রাণ ফিরছে নদে। এতে খুশি ভৈরব নদের দুপারের মানুষ। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের প্রতিবেদন নিয়ে ডেস্ক রিপোর্ট। মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের বুক চিরে চুয়াডাঙ্গার মাথাভাঙা নদীর সঙ্গে মিশেছে ভৈরব নদ। একসময় পুরো বাংলার ব্যবসায়িক প্রসার ঘটেছিল নদটি দিয়ে, কিন্তু কালের বিবর্তনে নদটি শুকনো খালে পরিণত হয়েছিল। পরে 2015 সালে নদটি খনন শুরু করে সরকার। 75 কোটি টাকা ব্যয়ে কাথুলি সীমান্ত থেকে মুজিবনগরের রসিকপুর স্লুইসগেট পর্যন্ত প্রথম ধাপে 29 কিলোমিটার খনন শেষ হয় 2017 সালে। সেই সময় পুরনো রূপ ফিরে পায় ভৈরব নদ। পরে অব্যবস্থাপনা, সবসময় স্রোত না থাকা, বর্জ্য ফেলাসহ নানা কারণে কচুরিপানা, বিভিন্ন জলজ উদ্ভিদ ও ময়লা আবর্জনায় ভরে যায় পুরো ভৈরব নদ। হারিয়ে যায় ফিরে পাওয়া সৌন্দর্য। মানুষ ভৈরব নদ থেকে অনেক সুবিধা পেয়েছে। মানুষ মাছ ধরতে পেরেছে, মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পেরেছে। দাম ছিল, দামগুলো উঠাই দিচ্ছে, আরো কিছু বাকি আছে, অলরেডি কাজ হচ্ছে। এবার ভৈরবে কচুরিপানা ও ক্ষতিকর উদ্ভিদ অপসারণ এবং ভরাট হওয়া জায়গাগুলো পুনর্খননের উদ্যোগ নেন স্থানীয় জনপ্রতিনিধি। নদী খননের পর থেকে এই আর্সেনিকটা অনেকটা প্রায় 90% দূর হয়ে গেছে। পলি এবং কচুরিপানা অপসারণ কাজ এখন যেটা চলমান আছে, এটা ইতিমধ্যে প্রায় 10 কিলোমিটার অপসারণ হয়ে গেছে। বাকি কাজটা ডিসেম্বরের মধ্যে সমাপ্ত হবে। কচুরিপানা অপসারণে খুশি ভৈরব পাড়ের বাসিন্দারা। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জেলেরা। যেভাবে পরিষ্কার করছি এখন, এর আগের মতোই যেভাবে মাছ ধরছিলাম আবারও সেই রকম ভাবে মাছ ধরতে পারছে। এই যে আপনারা দেখেন, নদীতে পানি ব্যবহার করতে পারে মানুষ খুবই আনন্দিত, খুশি, এবং আমরা আশা করি যে আমাদের এখানে যে মাছের ঘাটতি রয়েছে সেটা এই পুনর্খননের মাধ্যমে পূরণ হবে। পানির প্রবাহ ফেরায় ভৈরব নদে বাড়বে মাছের উৎপাদন, জীবন জীবিকার উন্নতি হবে দুপারে, এ প্রত্যাশা সবার। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। আরও একটি ফাইনাল, আরও একটি রেকর্ড গড়ার হাতছানি। আমেরিকান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জিতলে স্পেনের পর প্রথম কোনো দল হিসেবে টানা 3টি মেজর ট্রফি জয়ের রেকর্ড গড়বে আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে 10ম ফাইনাল ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসি। আকাশুজ্জামানের রিপোর্ট। রোজারিওর সেই ছোট্ট বালক, ফুটবলই যার ধ্যান জ্ঞান, সেই ছোট্ট মেসিকে দেখেই আঁচ করেছিলেন অনেকে তিনিই হবেন এই প্রজন্মের ফুটবলের রাজা। প্রথম থেকে ক্লাব জার্সিতে মেসি ছিলেন অনন্য, গোলের পর গোল, রেকর্ডের পর রেকর্ড। 2005 সালের অনূর্ধ্ব-20 বিশ্বকাপ জিতে দেশের মানুষকে বড় স্বপ্ন দেখাতে শুরু করেন মেসি। বয়স ভিত্তিকের গণ্ডি পেরিয়ে মূল দলে এসেও দুর্দান্ত ছিলেন মেসি। তবে 2006 ও 10 সালের বিশ্বকাপে দলকে ভালো কিছু দিতে পারেননি লিও। দলের দায়িত্ব চলে আসে মেসির কাঁধেই, হাতে ওঠে অধিনায়কের আর্মব্যান্ড। 2014 সালের বিশ্বকাপে দল ওঠে ফাইনালে, তবে জার্মানির কাছে আবারও ধরা। বিশ্বজয়ের খুব কাছে গিয়েও ব্যর্থ। টানা 2টি কোপা আমেরিকার ফাইনালেও আর্জেন্টিনার হার। রাগে ক্ষোভে অবসর নেন মেসি, তবে আবারও ফিরলেন ভক্তদের ভালোবাসা ও দলের টানে। 2018 সালের বিশ্বকাপে ব্যর্থ হলেও হাল ছাড়েননি লিও। 21-এর কোপায় ছিঁড়ল ভাগ্যের শিকে, 28 বছরের শিরোপা খরা ঘুষল। 22-এ এসে আরও অনন্য মেসি, ফিনালিসিমার পর বিশ্বকাপ। 36 বছর পর শিরোপার দেখা পেল আর্জেন্টিনা। বিশ্বসেরার
ছোঁয়া পেল বিশ্বকাপ। চলতি কোপা আমেরিকায় দুর্দান্ত ছন্দে লিওনেল মেসির আর্জেন্টিনা কোনো ম্যাচে না হেরেই এসেছে ফাইনালে, দাঁড়িয়ে আছে রেকর্ডের সামনে। ফুটবল ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা 3 ফাইনাল জয়ের রেকর্ড আছে স্পেনের। তাদের সেই রেকর্ডে ভাগ বসানোর শেষ ধাপে আলবিসেলেস্তেরা। এই ম্যাচটি ডি মারিয়ার জাতীয় দলের জার্সিতে শেষ দিন, হতে পারে মেসিরও। এমন দিনে এমন সুযোগ কি হাতছাড়া করতে চাইবে আর্জেন্টিনা? আকাশুজ্জামান, একুশে টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিলেট ও গাইবান্ধায় বানের পানি কমছে, টাঙ্গাইলে পরিস্থিতির অবনতি, পানিবাহিত রোগের প্রকোপ। জনবল সংকটে পুরোদমে চালু হয়নি বিএসএমইউ এর সুপার স্পেশালাইজড হাসপাতাল, অব্যবহৃত কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। এবং অফশোর ব্যাংকিংয়ে বড় সম্ভাবনা দেখছে অর্থনীতিবিদরা, রিজার্ভ সংকট মোকাবেলায় রাখতে পারে ভূমিকা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।